এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশে এই কথাগুলি অনেকেই হয়তো জানে না। এই চেঞ্জটা কিন্তু আদালত ছাড়া কেউ সংশোধন করতে পারবে না। তাহলে মালিক যে আছে, মালিকের নম্বর কোনটা? স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড 1 পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অবসর গ্রহণ করেন। সর্বশেষ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে তিনি আসীন ছিলেন। মানে আইনটা হলো ১ মৌজায় ১০টা জমি, ১টা খতিয়ান। ১০ মৌজায় ১০টা জমি, ১০টা খতিয়ান। এই ভুল থাকলে তো জমির রেকর্ড তার হইল না। দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ আলোচনার আজকে নবম পর্বে। যারা ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তারা জানেন যে আমরা এই পর্বে এই আলোচনায় স্যারের কাছ থেকে আইনের বিভিন্ন বিষয়ে আমরা জেনে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন স্যার এই আলোচনার মাধ্যমে। আমরা আজকে নবম পর্বে জানব ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর কর্তৃক যে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমি রেকর্ড এবং জরিপের কাজ সম্পন্ন হয় তার ধারাবাহিক স্তরগুলো সম্পর্কে এবং জরিপ প্রক্রিয়া সম্পর্কে স্যারের কাছ থেকে আমরা শিখব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাইফুল। বিগত পর্ব ৮ এ কিভাবে রেকর্ড প্রণয়ন করা হয় তার প্রথম অংশ বলেছিলাম। ওইখানে মৌজা কি, পরগনা কি, খতিয়ান কি এই সকল বিষয়ে মধ্যে দাগ সম্পর্কে স্পেশালি বলেছিলাম। দাগ কিভাবে প্রণয়ন করা হয় এবং খত ইয়ে কিভাবে সোট দাগ, বাটা দাগ কিভাবে প্রণয়ন করা হয় সেটা বলেছিলাম। আজকে খতিয়ান। খতিয়ান আরবি শব্দ খত অর্থ হলো হিসাব। খতিয়ান হলো যে কাগজে মালিকের জমির হিসাব রাখা হয় তাকে বলা হয় খতিয়ান। মনে করি যে একটা মৌজা ৩০০ জন ৩০০টা প্লট আছে। এই ৩০০টা প্লটে কিন্তু এলাকায় বসবাস করে ২,০০০ লোক। সবাই কিন্তু মালিক না। দেখা গেল ২০০ জন মালিক আছে। তাহলে ২০০ জন মালিক ৩০০টা প্লটের মালিক। কেউ হয়তো ১০টা সম্পত্তির মালিক, কেউ ২টা সম্পত্তির মালিক, কেউ একটা সম্পত্তির মালিক। কোথাও বা ২ জন মিলে একটা সম্পত্তির মালিক। এইজন্য এটা কম বেশি হইতেই পারে। তাহলে মালিক যে আছে, মালিকের নম্বর কোনটা? মালিকের যে সিরিয়াল নম্বর সেটাকে বলা হয় খতিয়ান নম্বর। সেটাকে বলা হয় খতিয়ান নম্বর। বাংলাদেশের যত ভূমি মালিক আছে তাদের একটা খতিয়ান নম্বর থাকে। এই খতিয়ান নম্বর দেওয়া হয়, মালিকের আইডি নম্বর আমরা বলে থাকি। আমাদের গ্রামে মজা করে বলে একজন আরেকজনকে, "তোর ১৪ গোষ্ঠীতে খতিয়ান নম্বর নাই।" মানে কি? তারা সবাই ভূমিহীন ছিল। তারা কখনোই মালিক ছিল না। আর আমার ১৪ গোষ্ঠীতে খতিয়ান থাকা মানে আমার সিএস ছিল দাদার নামে, এসএ ছিল বাবার নামে, আরএস আছে আমার নামে। আমরা বেশ শক্তিশালী, পাওয়ারফুল লোক। মানুষ গর্ব করে এগুলি বলে থাকে। মানে খতিয়ান দ্বারা বোঝায়, খতিয়ান হলো মালিকের আইডি নাম্বার। খতিয়ানটা তৈরি হয় কীভাবে? এটা হলো ৫৪-৬২ নাম্বার ফর্ম আছে। এটা ১২ কলামের ফর্ম। এই ফর্মগুলি ফিল আপ করে, এই ফর্মের মধ্যে থাকে এই মালিকের নাম, অংশ, পরি দাগ নাম্বার, পরিমাণ, শ্রেণী ও অন্যান্য বিষয় থাকে। এই বিষয়গুলো আমরা লিপিবদ্ধ করে থাকি। একটার পর একটা লিপিবদ্ধ করে থাকি। ম আ এই আমি একটা ফর্ম আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারি। যে এই ফর্ম এখন দেওয়া গেল আপনার সাইফুল আমার কাছে এ এ আসলো। এই আমার জমি ৮ নাম্বার দাগ আমার। এই জমিটা আমি কিভাবে লিপিবদ্ধ করব? এই যে বিষয়টা, তখন আমি তাকে একটা ১ম এ খতিয়ান নম্বর দেব উপরে। খতিয়ান নম্বরটা ৪৫। হাউ ইট ইস পসিবল? ৪৫ কেন? তারটা ১০ নয় কেন? বা ৫০ নয় কেন? এই প্রশ্ন আসতেই পারে। যখন খতিয়ান নম্বর দেওয়া হয়, এটা একটা নীতি মেনে খতিয়ান নম্বর দেওয়া হয়। বলা হয়, খতিয়ান নম্বর দেওয়ার সময় তখন বলেছিলাম মালিক ২ প্রকার, ব্যক্তি মালিক, প্রতিষ্ঠান মালিক। ব্যক্তি মালিক রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। এইজন্য ব্যক্তি মালিকের নামগুলি খতিয়ানের ১ থেকে ২০-২৫ পর্যন্ত রিজার্ভ রাখা হয়। এই নম্বরগুলি সরকারি প্রতিষ্ঠানের জন্য। এরপরে জনগণ আসবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে খতিয়ান প্রণয়ন করা হয়, খতিয়ান নম্বর দেওয়া হয়। খতিয়ান নম্বর দেওয়া হলে একজন মালিকের যদি ১০টা জমি থাকে এই মৌজায়, তাহলে ১০টা জমি এই খতিয়ানের মধ্যে জাস্ট লাইক অ্যাকাউন্টের মতো ঢুকে যাবে। কিন্তু প্রশ্ন হলো, সাইফুলের ১০টা জমি এখানে ঢুকে গেল। কিন্তু গ্রামে তো আরেকটা জমি আছে, সেটা কি হবে?
সেটা কিন্তু ওইখানের মৌজাতে তার আরেকটা খতিয়ান নম্বর হবে। মানে আইনটা হলো ১ মৌজায় ১০টা জমি, ১টা খতিয়ান। ১০ মৌজায় ১০টা জমি, ১০টা খতিয়ান। মানে আমাদের সকল খতিয়ান মৌজা ভিত্তিক। যখন খতিয়ান প্রণয়ন করা হয় তখন পুস্তক আকারে বাছাই করা হয়। প্রত্যেক মৌজার একটা পুস্তক হয়। এই পুস্তককে বলা হয় আমরা ১ নাম্বার রেজিস্টার বা স্বত্বলিপি রেজিস্টার। এটা ভলিউম আকারে করা হয়। ৫ কপি বাইন্ডিং করা হয়। ১ কপি তহসিল অফিসে রাখা হয়, ১ কপি অ্যাসিল্যান্ড অফিসে রাখা হয়, ২ কপি ডিসি অফিসে রাখা হয়। কারণ ডিসি অফিস থেকে এটার সার্টিফাইড কপি সবসময় দেওয়া হয়। নিয়মিত ব্যবহার ওই বলে একটা ছিঁড়ে গেলে আরেকটা কাজে লাগবে, এজন্য দেওয়া হয়। আরেক কপি জজ কোর্টে রাখা হয়। কারণ জজ সাহেবরা বিচার করার সময় যদি দেখার প্রয়োজন পড়ে এই মূল কপিটা দেখার সুযোগ পায়। কিন্তু জরিপ অধিদপ্তর কিন্তু নিজে খতিয়ান সংরক্ষণ করেন না। এগুলি আমাদের ল্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে দিয়ে যান। যখন খতিয়ান প্রণয়ন করেন সেই খতিয়ানটাকে একটা ফর্ম ১২ কলামের ফর্ম, এটা একটা ব্ল্যাংক ফর্ম নিয়ে প্রণয়ন করেন। ব্ল্যাংক ফর্ম নিয়ে প্রণয়ন করেন। এই ফর্মগুলি প্রণয়ন করার সময় এই উর্দুতে এই 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 কলামগুলিকে বলা হয় খানা। এইজন্য জরিপের সময় এই কলাম পূরণকে বলা হয় খানাপুরি এবং বুঝারত একটা কথা আছে। মানে ফর্মগুলি ফিল আপ করে তারপরে জনগণকে বুঝিয়ে দেওয়া, আপনার জমি এইভাবে আমি রেকর্ডে ফিল আপ করেছি। আপনি এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে পদ্ধতি সেটাকে বলা হয় বুঝারত। বুঝিয়ে দেওয়ার পর এটা প্রকাশ করা হয়। খতিয়ান প্রণয়ন করে বুঝিয়ে দেওয়ার পর এটা প্রকাশ করা হয়। এই প্রকাশ করাটাকে বলা হয় মাঠ পর্চা বা ডিপি পর্চা। ডিপি মানে ড্রাফট পাবলিকেশন। মাঠ পর্চা বা ডিপি পর্চার মাধ্যমে তারা এটা জনগণের মধ্যে প্রচার করে। এটার মধ্যে যদি প্রচার করে তাহলে কিন্তু জনগণ জানতে পারে তার জমির কোনো অসুবিধা হয়েছে কি অসুবিধা হয় নাই। এই বিষয়টা কিন্তু জনগণের জানার সুযোগ আছে। স্যার এই বিষয়ে একটি স্যার আমি প্রশ্ন করতে চাই আপনাকে স্যার। স্যার অনেক সময় দেখা যায় অধিগ্রহণের ফলে বৃহৎ কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। অনেক ক্ষেত্রে সরকারি, কিছু ক্ষেত্রে বেসরকারি, অনেক ক্ষেত্রে মিশ্র মালিকানা থাকে। স্যার এই ক্ষেত্রে যখন একটি প্রতিষ্ঠানের বহুজাতিক কোম্পানি বা বিদেশি কোনো সংস্থা মালিক হয়, সেই ক্ষেত্রে স্যার নামজারি করার পদ্ধতি কি হতে পারে? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশে এই কথাগুলি অনেকেই হয়তো জানে না। এইখানে আমাদেরকে সংবিধান পড়তে হবে। সংবিধানের যে মৌলিক অধিকারের যে জায়গা আছে, মৌলিক অধিকারের মধ্যে দেওয়া আছে, মালিকানার ব্যাপারে বলা আছে, এ ৪৭ বা ৪৩ অনুচ্ছেদে হবে বলা আছে, প্রত্যেক নাগরিক জমির মালিক হইতে পারবেন। এখানে কিন্তু বিদেশি মালিক হইবেন এ কথাটা বলা নাই। আমাদের দেশের নাগরিক মালিক হবেন। বিদেশি যদি মালিক হইতে হয় রাষ্ট্রের অনুমোদন লাগবে। রাষ্ট্র ব্যতীত কেউ অনুমোদন এটা পাবেন না। কিন্তু আমাদের দেশে অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠান আসেন। জয়েন্ট ভেঞ্চারে কিন্তু জয়েন্ট ভেঞ্চারে জমি ক্রয় করে থাকেন। জয়েন্ট ভেঞ্চারে যদি জমি ক্রয় করে থাকেন, সেই জয়েন্ট ভেঞ্চার কোম্পানির নামে মিউটেশন করা হবে কিনা এই মর্মে বিডা, বাংলাদেশ ডেভেলপমেন্ট এজেন্সি যেটা আছে, বিডার অনুমোদন লাগবে, নতুবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এ ব্যতীত বিদেশির নামে জমি রেকর্ড করার কোনো আইন আমার জানা নাই। সরকারের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বিদেশির নামে বাংলাদেশে জমির রেকর্ড করার, মিউটেশন করার বা রেজিস্ট্রেশন করার আইন আমার জানা মতে নাই। আর আর সরকারের যদি অনুমোদন থাকে তাহলে সেটা হতে পারে। এরপরে মাঠ পর্চার যে কথা বলতেছিলাম, যেটা বলতেছিলাম, এই প্রশ্নের মাঝে যে ছেদ পড়ল মাঠ পর্চা। মাঠ পর্চার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, আপত্তি করতে পারবেন। কারণ এই সাইফুলের নাম লেখে গেল, সাইফ হয়ে বইসা রইছে, ফুল হইল না। এই একটা ভুল। এই ভুল থাকলে তো জমির রেকর্ড তার হইল না। এইজন্য যখনই মাঠ পর্চা প্রকাশ করা হবে ১ মাসের একটা সময় পাওয়া যায়। এর মধ্যে ঊর্ধ্বতন জরিপ কর্মকর্তার নিকট আবেদন করলে এটা রেকর্ডটা সংশোধন করার সুযোগ হয়। এটাকে বলা হয় ৩০ ধারার আপত্তি। অ্যাকচুয়ালি ৩০ ধারার না, এটা হবে ৩০ বিধির আপত্তি। কারণ প্রজাস্বত্ব আইনের ৩০ বিধি মতে আপত্তিগুলি দেওয়া হয়। এই আপত্তিতেও যদি আপনার সফল না পান তাহলে তার বিরুদ্ধে ৩১ ধারার আপত্তি, আইনত হলো ৩১ বিধির আপত্তি আপনার দাখিল করবেন তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট। এইভাবে কিন্তু আপনার সুবিধা পেয়ে যাবেন। কিন্তু মাঠ পর্চা প্রকাশের সময় যদি আপনি এই কাজটা না করেন তাহলে কিন্তু বিরাট সমস্যা।
কারণ একবার যদি গেজেট হয়ে যায় জরিপের পর, এই গেজেট একবার হয়ে গেলে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের ১৪৪ এ ধারা মতে একবার গেজেটে প্রকাশিত হলে সেটা সাক্ষ্য গ্রহণ দ্বারা বা আদালত দ্বারা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত এটাকে সত্য ধরে নিতে হয়। তাহলে ওইখানে যদি ভুল থেকে যায় তাহলে আপনাকে কিন্তু আদালতে যাওয়া ছাড়া উপায় নাই। সাধারণত এলএসটি হয়ে থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, নতুবা এলএসটি না থাকলে সিভিল কোর্টে এটা হবে। কিন্তু আপনি যদি মাঠ পর্চার সময় যদি আপনি সচেতন থাকেন, আপনারা সবাই যার, যার জমি সঠিক আছে কিনা, জমির যোগফল ঠিক আছে কিনা, দাগ নাম্বার ঠিক আছে কিনা এবং আপনাদের নামের বানান, শ্রেণী এ সকল বিষয় ঠিক আছে কিনা, এটা যদি জেনে নেন এবং আপত্তি আপিলের মাধ্যমে যদি সমাধা করেন, আপনারা অনেক রক্ষা পেয়ে যাবেন। নতুবা কিন্তু আপনাদের অনেক দুর্ভোগ পোহাতে হবে। কারণ আমাদের দেশের যে সিস্টেম যতদিন না পরিবর্তন হয়েছে, ততদিন পর্যন্ত আপনার করণীয় কোনো ভুল নয়। তাহলে এখন কথা হলো, তাহলে আমরা কি সব আদালতের দ্বারস্থই হব? না, এটা একটা আরেকটা সুযোগ আছে, আমাদের আইনে দেওয়া আছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের ১৪৩ দ্বারা একটা ক্ষমতা দেওয়া আছে আমাদের ল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি মানে এসিল্যান্ড এবং কালেক্টরকে। যদি কোনো করণিক ভুল হয়, সাব রেজিস্ট্রি অফিসে যেমন বলছিলাম করণিক ভুল হলে ভ্রম সংশোধন দলিল করা যায়, তেমনি যদি আমাদের কোনো করণিক ভুল হয় তাহলে করণিক ভুল সংশোধনের ক্ষমতা এই এসিল্যান্ডদের দেওয়া হয়েছে। তারা করতে পারে। করণিক ভুল আর জেনুইন ভুলের মধ্যে পার্থক্য কী? করণিক ভুল হলো যে ভুল সংশোধন করলে মালিকানার বা অধিকারের পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় করণিক ভুল। আর জেনুইন ভুল হলো যে ভুল সংশোধন করলে মালিকানা অধিকারের পরিবর্তন হয়ে যাবে, সেটি হলো জেনুইন ভুল। এই জেনুইন ভুল সংশোধন করার ক্ষমতা আদালতের, আর করণিক ভুল সংশোধন করার এসিল্যান্ডের ক্ষমতা। অর্থাৎ এসিল্যান্ডের যে ক্ষমতার মধ্যে যে করণিক ভুলগুলি আছে এগুলি তুচ্ছ বিষয়। সাইফুলের ফুল উঠে নাই, এই হান্নানের আকার ওঠে নাই, হন্যান হয়ে রইল। এই সকল ভুলগুলি ২-এ ৪ হওয়ার কথা হয়ে রইছে ৫। এই গাণিতিক ভুলগুলি, ম্যাথমেটিক্যাল এররগুলি এগুলি সংশোধন করা যায়। কিন্তু সাইফুলের জায়গায় তারিকুল উঠে রইল। এটা তো ব্যক্তি চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা কিন্তু আদালত ছাড়া কেউ সংশোধন করতে পারবে না। এসিল্যান্ডের এই ক্ষমতা নয়। এবং প্রত্যেক জরিপেই রেকর্ড তৈরি করা হয়। কি তৈরি করা হয়? নকশা এবং খতিয়ান। নকশা এবং খতিয়ান। বাংলাদেশে এ পর্যন্ত ৫ প্রকার জরিপ হয়েছে। সিএস জরিপ হয়েছে ১৮৮৮ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জরিপ হয়েছে। এইখানে কিন্তু বেশিরভাগ প্রায় 80% এর উপরে জমির মালিক ছিল জমিদার। তখন তো জমিদারি প্রথা ছিল। সিএস জরিপ হয়েছিল। এরপরে এম এম ১৯৫৬ থেকে ৬৩ সাল এই সময়ের মধ্যে এসএ জরিপ হয়েছিল। এসএ জরিপটা কি? আমাদের যখন জমিদারি উচ্ছেদ হয়েছে, জমিদারকে বলা হইল, "তোমরা উচ্ছেদ, তোমরা ৩৭৫ নিয়ে থাকো, বাকিটা রাষ্ট্র নিয়ে নিল।" তখন কিন্তু রাষ্ট্র নিয়া আমাদের নামে, আমরা যারা জনগণ এটা চাষাবাদ করতেছিলাম, আমাদের নামে এটা দিয়েছিল। আমাদের নামে হাতে লেখা একটা রেকর্ড তৈরি করা হয়েছিল তাৎক্ষণিকভাবে। দেখেন সিএস রেকর্ড তৈরি করতে, সারা বাংলাদেশে রেকর্ড তৈরি করতে ৬০ বছর লেগেছিল। কিন্তু এসএ রেকর্ড মাত্র ৭ বছরে কিভাবে সম্ভব? কিন্তু করেছিল। সরকারের তখন প্রয়োজন ছিল জমিদারি উচ্ছেদ করার জন্য তাৎক্ষণিকভাবে। ৬০ বছর ধরে উচ্ছেদ করতে পারবো না। তাৎক্ষণিকভাবে জমিদার উচ্ছেদ করতে হবে। এজন্য এসএ রেকর্ডটা করেছিল। কিছু ভুলভ্রান্তি ছিল। এইজন্য সরকার আর ২৫ বছর অপেক্ষা করে নাই। ৬৩ সালে রেকর্ড শেষ হয়েছে, তার ১ বছর পরে ৬৫ সালেই আবার নতুন রেকর্ড চালু করলো, সংশোধনী জরিপ বা আরএস রেকর্ড। আরএস অর্থ হলো সংশোধন। আগের রেকর্ডকে সংশোধন করাকে বলা হয় সংশোধনী জরিপ। ৬৫ সাল থেকে সংশোধনী জরিপ শুরু হয়েছে। এরপরে ২৫ বছর অন্তর, অন্তর বা ৩০ বছর অন্তর, অন্তর জরিপ হচ্ছে। এখন একটা রেগুলার বেসিসে জরিপ হচ্ছে। যেমন ঢাকায় ৬৫ থেকে ৭০ এ একটা জরিপ হয়েছিল। সেই জরিপকে বলা হয় ঢাকায় আরএস। কিন্তু তার ৭০ এর পরে ২৫ যোগ করলে ৯৫। ঢাকায় দ্বিতীয় আরএস হয়েছে ৯৫ থেকে ২০০০। তাহলে আরএস 1, আরএস 2। ঢাকায় আরএস 1 কে আরএস বলা হয়, আরএস 2 কে বলা হয় সিটি জরিপ বা মহানগরী জরিপ। গ্রামাঞ্চলে আরএস 1 কে আরএস বলা হয়, আরএস 2 কে বলা হয় বিআরএস বা বিএস জরিপ। বাংলাদেশ আমলে যেহেতু হইছে বাংলাদেশ সার্ভে, এইজন্য এটা বলা হয়ে থাকে। এর বাইরে আরেক প্রকার জরিপ আছে, সেটাকে বলে দিয়ারা জরিপ। দিয়ারা জরিপ হইল দরিয়া হইতে যে জমি উত্থিত হয়, সেই জমির পরিমাপ করা, নকশা পরিমাপ করা, এইগুলি করা হলো দিয়ারা জরিপ। নদীতে
এবং সাগরে যদি কোনো দ্বীপ জেগে ওঠে, সেই দ্বীপগুলি পরিমাপ করে নকশা এবং রেকর্ড প্রণয়ন করাকে বলা হয় দিয়ারা জরিপ। এটা কোনো জেলাভিত্তিক হয় না। এটা যখন যেটা ওঠে তখনই সেটা করা হয়। জেগে ওঠে। সাধারণত চর জাগার পর অনেক দিন লাগে চরটা উঠতে। ৫, ৭, ১০ বছর, ২০ বছর লাগতে পারে। আমাদের হঠাৎ চরের নমুনা দেখা যায় ৫-৭ বছর পরে চরটা পুরাপুরি জাগে। তখন গিয়ে সেটা জরিপ করা হয়। এটা জেআরআর জরিপ পদ্ধতি রয়ে গেছে। যাই হোক, আমি আজকে আপনাদের ২ টা পর্বের মাধ্যমে যে রেকর্ডের যে জরিপ প্রণয়ন পদ্ধতি সেটা আপনাদের উপস্থাপন করলাম। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক শ্রোতা। আজকে স্যারের আলোচনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে সুস্পষ্ট ধারণা পেলাম। স্যার অত্যন্ত আ বিস্তারিতভাবে আমাদের বলেছেন। তো স্যারকে ধন্যবাদ। আশা করছি আগামী পর্বে স্যার আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব স্যার। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।